স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং একই সঙ্গে নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন এবং আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি, তারা আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। আজ সেই ধারাবাহিকতায় আমার সঙ্গে আছেন স্টুডিওতে বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। জিয়াউল কবির সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আমরা আসলে সংরক্ষিত নারী আসনের বিষয়টা যেহেতু এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা নিয়ে আলাপ করার চেষ্টা করব। এবং সুখবর বলা যেতে পারে যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। যুদ্ধবিরতির যে অবশিষ্ট সময়টা আছে 22 এপ্রিল পর্যন্ত, এটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। বলে রাখার প্রয়োজন, তেলের দাম কিন্তু বিশ্ববাজারে 10% কমেও গেছে। আমরা আলাপে যাব দর্শক, এবং বলে রাখি এই পুরো আয়োজনে তো আপনারাও আছেন এবং আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অতিথিদেরকে সংযুক্ত করব এবং তাদের কথাগুলো জানার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে জিয়াউল কবির সুমন তো রয়েছেন এবং অনলাইনে যুক্ত হচ্ছেন তিনজন অতিথি। বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর এবং একই সঙ্গে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জিয়াউল কবির সুমন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। মানে আমরা আসলে যে কটা খবর দেখছিলাম সংরক্ষিত আসন নিয়ে, এখানে বিএনপি তো ইন্টারভিউ নিয়েছে আজকে প্রায় 4 শতাধিক। এরপর আগামীকাল ঢাকা বিভাগ সহ আরও অনেক কিছু থাকবে। আমরা খবর পাচ্ছি যে জামাত ইসলামী 10 জনের নাম চূড়ান্ত করেছে। 11 জন তারা নারী আসনে দিতে পারবে, কিন্তু 10 জনের নাম চূড়ান্ত করেছে। এনসিপি একজন আছে কোটার মধ্যে এবং জাকপার একজন আছে। একদম সাধারণ চোখ দিয়ে একটু বলবেন, মানে গণমাধ্যম কর্মীর দৃষ্টি থেকে, আমরা যখন জুলাই অভ্যুত্থানের কথা বলছিলাম সেই সময় আমরা এনসিপি নারী নেতৃত্বে যারা আছেন তাদের কথাগুলো শুনেছি এবং তাদের মেধাদীপ্ত বিভিন্ন বক্তব্যগুলো আমরা সংবাদে বিভিন্ন অংশে প্রচারও করেছি। পার্লামেন্টে তাদের দিক থেকে একজন এবং জামাত ইসলামীর নারী সদস্য যাদেরকে আমরা আসলে কখনো দেখিনি, বিভিন্ন আয়োজনে কেবল তাদের পুরুষ যিনি নেতা তিনি ধারণা দিচ্ছিলেন যে আমাদের চালিকা শক্তি নারীরা যথাসময়ে তারা আসবে ইত্যাদি ইত্যাদি। তারা পার্লামেন্টে 10 জনের প্রতিনিধিত্ব করবে নারীদের পক্ষ থেকে। মানে বিষয়টা কি আসলে খুব বেশি আশাব্যঞ্জক মনে হচ্ছে কিনা? আমরা আগে হতাশ হতে চাই না, বাট কি বলবেন বাস্তবতার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। আসলে গণ অভ্যুত্থানের সময় আমরা যেটা দেখলাম, সেখানে এই আন্দোলন সংগ্রামে পুরোটা সময় জুড়েই কিন্তু নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। বিশেষ করে তরুণদের, বিশেষ করে এনসিপির সাথে যারা ছিল তারাও অনেক তরুণীরা তারা ব্যাপকভাবে রাস্তায় নেমেছিল। এবং বিএনপি সহ অন্যান্য দল তো তারা তো সারা বছরই ছিল নারীরা। তো মূলত যেটা হচ্ছে আসলে বাংলাদেশের যেই রাষ্ট্রীয় ব্যবস্থা নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু নারীদেরকে আনার জন্যই 72-এর সংবিধানে কিন্তু এটা সংরক্ষিত আসনের কথা উল্লেখ ছিল, যেটা 73 সালে প্রথম 15 জন সদস্য হয়। এরপরে এটা 1978-এ সেটা 30 হয়। এরপরে সপ্তদশ সংশোধনের মাধ্যমে এটা 45 এবং তারপরে 50, মানে এখন 50 জন। তো এখন এই অবস্থায় আমরা বিশেষ করে যেই দেশের 50% আমাদের নারী সমাজ, আমরা চাই যে তাদের রাজনীতিতে আরও মানে তাদের অবস্থান আরও মজবুত হবে এবং তারা নির্বাচিত হয়ে আসবেন। আসলে সংরক্ষিত আসন আসলে এই জিনিসটা আমি আসলে খুব বেশি ভালোভাবে দেখার সুযোগ নেই, কারণ 50% যেখানে আমাদের নারীরা আছেন, আমাদের মায়েরা বোনেরা আছেন, আমরা চাই যে তারা তাদের যোগ্যতা দিয়ে আসুন। সেটা রাজনৈতিক যারা যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে সেই ব্যবস্থা করে দিবেন, তাদেরকে একটা রাস্তা তৈরি করে দিবেন, তাদেরকে সেখানে যারা পটেনশিয়াল যারা থাকেন তাদেরকে স্কোপ করে দিবেন, যাতে করে তারা রাজনীতিতে আসবেন, সমাজের নীতি নির্ধারণী রাষ্ট্রীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারেন। তো এখানে এর চেয়ে বেশি আসলে আমার আর কিছু বলার নাই, কারণ যারা রাজনীতি করেন বা যারা এই আসনগুলোতে যারা এখানে আসবেন, আমার সামনে এখানে দেখতে পাচ্ছি এখানেও 2-3 জন হয়তো আসবেন, পাপিয়া আপা আছেন। হ্যাঁ, তো ওনাদের কাছ থেকে আমরা শুনি, তারপরে আবার একদম আমি একটু অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আপনার কাছে শুরুতে একটা বিষয় একটু জেনে নিতে চাই। একটা বড় ধরনের চ্যালেঞ্জ বলা যেতে পারে, কারণ একদিনেই 4 শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার হলো রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর এবং ফরিদপুরে, এবং এর পরদিন অর্থাৎ শনিবারও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিকেল 3টা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহ।
মানে অনেক অনেক প্রার্থী, তার মধ্য থেকে 36 জনকে বেছে নিতে হবেন এবং দেখা যাচ্ছে যে এখানে শুধু রাজনীতিতে মাঠে ছিলেন এটাই একমাত্র যোগ্যতা হবে না, পাশাপাশি যারা পার্লামেন্টে কথা বলতে পারেন, যারা আসলে বিভিন্ন আইনগত দিক ভালো বোঝেন, নানামুখী আসলে বিচার বিশ্লেষণ করে হয়তো নির্বাচনটা করা হবে। কতটা চ্যালেঞ্জিং আসলে বিএনপির জন্য? দল তো বড়, আপনারা যারা পরীক্ষিত পরিচিত তাদের ব্যাপারটা এক ধরনের, আবার যারা নতুন রাজনীতিতে এসেছেন জুলাই অভ্যুত্থানের সেই সময়টাতে তাদের জন্য আরেক ধরনের, কি বলুন? আসলে এখানে হচ্ছে কি, রাজনীতি যে পুরান চাল ভাতে বাড়ে যে কথাটা, এখানে জিয়াউল কবির সুমন যথার্থ উনি বলেছেন যে বাংলাদেশে 51% যেখানে ভোটার, সেখানে এই 50 সিটের সংরক্ষিত আসনের মহিলা এমপি, আর ওই সব দল তো দেয় নাই, বিএনপি তাও 8-10 জনকে দিয়েছে নমিনেশন। এটা আসলে মেয়েদের জন্য অবমাননাকর, সেটা ঠিক আছে। মেয়েদেরকে আরো নমিনেশনটা বাড়াতে 20% যদি বাড়তো, অনেক জায়গায় তো ছেলেরাও ফেল করছে, মেয়ে মানে ফেল করবে এরকম কিন্তু কোনো কথা না। তো এইগুলো সময়ের দাবি, এবং এগুলো নিয়ে দীর্ঘদিন যাবত আমি সে 91 থেকে বলে আসছি যে আমার মেয়েদের 2টা পোস্ট, একটা সংরক্ষিত মহিলা আসন আর একটা সভাপতি যে কোনো কমিটির, এই দুটো আসলে একটা পুনর্বাসন প্রক্রিয়ার মতো ব্যাপার। এখন তারপরে এগুলো নিয়ে তো বলে লাভ নাই, যেহেতু এই সংরক্ষিত নারী আসনের এভাবেই এখন এমপি হতে হবে, এটাকেই করতে হবে, দল করবে, সব দল মিলেই যার যার মতো দিবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের যেটা সমস্যা হচ্ছে, 15 বছর যেহেতু আমাদের ইলেকশন নাই, স্বাভাবিক কারণে ইলেকশন না হওয়ার কারণে সব জাম বেঁধে গেছে, মানে সবকিছুতে সংখ্যা বেশি। তবে বাছাই করা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আসলে নীতি নির্ধারকদের ওনারা প্রত্যক্ষদর্শী ভাবেই পার্লামেন্টে অভিজ্ঞতা, তারপর পারফরমেন্স, মানে এমপি হলেই যে পার্লামেন্টে অভিজ্ঞতা তা না, পারফরমেন্স একটা ব্যাপার পার্লামেন্টে, সেটা একটা। আইন প্রণয়নের ক্ষেত্রে শিক্ষাগত ভূমিকার যে ব্যাপারটা, সেটা একটা ব্যাপার আছে। আর রাজনীতিতে কন্ট্রিবিউশন তো অবশ্যই থাকতেই হবে, জেল জুলুম মামলা মোকদ্দমা এগুলি। তো এই সব দিক থেকে বিবেচনা করলেও মোটামুটি ভাবে ধরেন যে 35-এর বেশি আমাদের হয়ে যায়। আর তারপরে বিশেষ করে এই জুলাই আগস্টের পরে সংখ্যাটা ব্যাপক হারে বেড়ে গেছে। মানে এখন আরেকটা জিনিস দেখলাম যে আমার অন্য একটা বিষয়ের প্রয়োজন, তা আমি একটা ফর্ম ফিল আপ করে যাই, যে যদি বলতে পারি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে কি দেখা হলো, সাক্ষাৎকার হলো, আমাকে চিনলো, এরকম নিয়েও দেখলাম যে তৃণমূলের খুব মাঠ পর্যায়ের একবারে ধরেন ভাইস চেয়ারম্যান এই টাইপের, কিংবা তার চেয়েও যে ভাইস চেয়ারম্যান হয়নি এরকম মানুষেরও অংশগ্রহণ দেখেছি। তো অংশগ্রহণটা নিঃসন্দেহে নারী হিসেবে ভালো লাগারই ব্যাপার, কারণ স্বতঃস্ফূর্তভাবে যত নারী অংশগ্রহণ করবে সেগুলোর ভিতর দিয়ে বাছাই করবে দল, দল আরো হিমশিম খেলে তো আরো বেশি ভালো যে আমার নারীরা ক্ষমতায়নে যাওয়ার ক্ষেত্রে যোগ্য হয়ে উঠছে। মেয়ে হিসেবে এটা আমি গর্ববোধ করতে পারি। তবে সংরক্ষিত নারী আসন এটা আসলে আস্তে আস্তে মানে তুলে দেওয়া উচিত, দিয়ে সরাসরি নির্বাচনেই মেয়েদেরকে অংশগ্রহণ করানো উচিত বলে আমি মনে করি। কারণ দেখেন, আমরা হলে ভিপিজিএস হয়ে আসছি, 2বার হলের সংসদের ভিপি ছিলাম, তো ইলেকশন তো ছোটবেলায় করে আসছি, ডিপার্টমেন্ট ইলেকশন করে আসছি, 91-এর পর থেকে দলের প্রার্থীদের পক্ষে নির্বাচন করি, তো নিজের নির্বাচন করতে না পারার কোনো কারণ কিন্তু নাই। এখন দলীয় সিদ্ধান্ত সকল দল একসাথে সম্মিলিতভাবে একমত না হলে, এগুলো ব্যাপারে তো আসলে ঐক্যমত না হলে পরিবর্তনটা হয় না। একদম একদম, আমি এটা নিয়ে আলাদা করে একটু জানার চেষ্টা করবো, কারণ আপনারা যে 3 জন এখানে যুক্ত আছেন, 3 জনই আইনের মানুষ। আইনের অনেক দিক আছে যেগুলো দিয়ে হয়তো কিছুটা হলেও বিচার বিশ্লেষণ করে নারীদের ক্ষেত্রে যে অংশগ্রহণের বিষয়টা সেটা নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। কারণ ঐক্যমত্য কমিশন একটা দীর্ঘ সময় আমরা দেখলাম ব্রেন স্টর্মিং হলো, অনেক কিছু হলো, নারীদের সংখ্যা বাড়ানোর কথা বলা হলো, কিন্তু বড় বড় দলগুলো আসলে খুব বেশি আগ্রহী হলেন না। সেটাই বা কেন, সেটা নিয়েও কথা বলবো নিশ্চয়ই। অ্যাডভোকেট হুমায়ুনুর, একটা বিষয় দিয়ে আমরা শুরুটা করেছিলাম, এনসিপি তরুণদের দল, এবং এটা সত্যিকার অর্থে খুব আশাব্যঞ্জক ব্যাপার ঘটে যখন তরুণরা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, এবং আন্দোলনের সময় মাঠে আমরা নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো দেখেছিলাম। এবং প্রথম যে ছবিটা আমরা দেখেছিলাম যেটা ভাইরাল হলো, সেটা একটা আন্দোলনরত
রক্তাক্ত নারীর ছবি, তারপরে আসলে সমাজ নড়ে বসে এবং নানামুখী পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে আমরা দেখেছি। কিন্তু সেই ছবিটা, সেই মূল্যায়নটা তো পার্লামেন্টে কি হয়? মানে আন্দোলনের সময় নারীরা মাঠে, ভোট দেওয়ার সময় আমরা ভোটের অঙ্ক বিশ্লেষণের ক্ষেত্রে দেখি কোনো কোনো আসনে পুরুষ ভোটারের চাইতেও নারী ভোটারের সংখ্যা বেশি, কিন্তু পার্লামেন্টে কেন তাদের সংখ্যাটা এরকম হয়? মানে গলতটা কোথায় দেখেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন সবাইকে সালাম, এবং যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে আমাদের অভ্যুত্থানের পর বা অভ্যুত্থানের সময় যত নারীর অংশগ্রহণ ছিল রাজনীতির মাঠে, তাদের অংশগ্রহণের সংখ্যা খুবই সীমিত। এইটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে আমরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত হই, সেখানে শুধুমাত্র রাজনৈতিক দলের যেই নীতি নির্ধারকগণ আছেন তাদের রেস্ট্রিকশন না, সামাজিক একটা প্রতিবন্ধকতা সেটাও একটা বড় ভূমিকা পালন করে। সমাজের মানুষজন বলেন, পরিবারের মানুষজন বলেন, সেই পরিবারের যারা কর্তা আছেন সেটা তো সাধারণভাবে নারী হন না, পুরুষ হন। এই পুরুষতান্ত্রিক সমাজে আমাদের প্রতিবন্ধকতা গুলো সৃষ্টি করে আমাদের ভাইরা। এই কারণেই যখন জুলাই অভ্যুত্থানের পর ঐক্যমত্য কমিশনে নারীদের ইস্যুতে সংস্কারের যে প্রস্তাবনা রাখা হলো, সেই আলোচনা বাতাসে মিলে গেল। নারী সংস্কার নিয়ে কোনো আলোচনা কিন্তু হয়নি। আমরা এটা নিয়ে অনেক সভা সেমিনার করেছি, অনেক জায়গায় বলেছি যে এই সংস্কারগুলো হোক। আমরা নারীদের সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন চেয়েছিলাম, কিন্তু সেটা কেউ রাজি হয়নি। এবং এই ঐক্যমত্য কমিশনে যারা ছিলেন সেই ভাইরাই, এবং ঐক্যমত্য কমিশনে আপনি যদি তাকান, ওখানেও কিন্তু নারীদের অংশগ্রহণ খুবই খুবই সীমিত ছিল। এবং তার পরবর্তীতে এই সিদ্ধান্তগুলো তাদের বাধার কারণে আটকে গেছে। এখন এই মুহূর্তে এই বাস্তব পরিস্থিতিতে পুরনো নিয়মেই সংরক্ষিত আসনে নারীদের এমপি হিসেবে নির্বাচন করা হবে। এবং এই প্রসেসটা, এই সিলেকশন প্রসেসটা থাকার কারণেই আমি মনে করি যে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক নারী কিন্তু নির্বাচনে প্রার্থী হতে পারেননি। আমার এখানে সহ আলোচক দুজন আছেন, তাদের মধ্যে একজন নির্বাচন করেছেন, তাও নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে। আমি মানে এই যে উনাদেরকে বাধাগ্রস্ত করার বিপরীতে গিয়ে উনি যে সাহস দেখিয়েছেন, এই জন্য উনাকে আমি সাধুবাদ জানাই। পাপিয়া আপা আগেও সংসদ সদস্য ছিলেন, উনিও কিন্তু সরাসরি নির্বাচন করার সুযোগ পাননি। আমি জোট হওয়ার কারণে, আমার দল আমাকে মনোনয়ন দেওয়ার পরও জোট হওয়ার কারণে আমাকে আমার মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে। এই যে সামগ্রিকভাবে আমি যখন নির্বাচন করতে গেলাম, আমার ওইটুকু সময়ের এক্সপিরিয়েন্স বলে যে শুধু সামাজিক প্রতিবন্ধকতা বা দলীয় সিদ্ধান্তর বাইরেও আর্থিক ইস্যুটাও একটা বড় ব্যাপার, যেটা আমরা গতদিন আপনার এই প্রোগ্রামেই বলেছিলাম যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটা প্রোগ্রামে সব রাজনৈতিক দলের ভাই বোন সবাই ছিল, এবং নির্বাচন কমিশনার খুদ নিজে ওখানে ছিলেন। ওখানে বলা হয়েছিল যে একটা আর্থিক তহবিল করার জন্য, যেই তহবিলটা সংরক্ষিত আসনে নারীরা নির্বাচন করতে গেলে, বা জাতীয় নির্বাচন যেই নির্বাচনই নারীরা করতে যাক না কেন, সেখানে যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে, সেই সহযোগিতা পিছিয়ে পড়া নারী যার আর্থিক সামর্থ্য নেই, তাকে ওই তহবিল থেকে আর্থিক সামর্থ্যটা দেয়া হবে। এবং সেটার হিসাব নিকাশও কিন্তু আপনার ওই নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে, যে এই যে টাকাটা তারা পেলো এই তহবিল থেকে, এই টাকাটা কিভাবে খরচ করেছে। তো এই যে এই প্রস্তাবনাটা, এই যে বিলটা তারা রেডি করেছিল, এটা কিন্তু কোথাও আলোচিতই হইল না। তো এইটা একটা দুঃখের জায়গা। তারপরে দলের মধ্যে যদি আলোচনা করি, যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি সাধুবাদ জানাই বিএনপি যে 36টা আসন পাবে, তার বিপরীতে তারা মনোনয়ন ফর্ম ছেড়েছে, প্রায় 1300 প্রার্থী মনোনয়ন নিয়েছে এবং তারা ইন্টারভিউ করছে। এই একই প্রসেস অন্যান্য দলেও যদি থাকতো বা থাকে কিনা সেটা মানে ধরেন, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকাটা খুবই জরুরি। তারই পাশাপাশি যেহেতু সব রাজনৈতিক দলই এখন নারীদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে, আমি মনে করি পাপি আপা যেটা বললেন, যে যাদের যোগ্যতা আছে সংসদ সদস্য হিসেবে, তারা পারফর্ম করতে পারবে, তাদেরকেই সিলেক্ট করা উচিত। এরই পাশাপাশি এই যে নারীদের সংরক্ষিত আসনে যাওয়ার ক্ষেত্রে যে আইন আছে, সেই আইনে বলা আছে আর্টিকেল 66 এবং বিদ্যমান আইনে যেই
নিয়মগুলো আছে, যেই ধারাগুলো বর্ণনা করা আছে, যে এগুলোর মধ্যে ক্রাইটেরিয়া মিট করলে তবেই তারা সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারবেন। কিন্তু দলগুলো কি আদতে সেইটা দিকে চমৎকার একটা নজর প্রশ্ন। রাখছে? আমি আসলে বিরতিতে যাব এবং অনেকক্ষণ ধরে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলে আছেন। একটা প্রশ্ন আপনার কাছে করে যাই যাতে করে আসার পর উত্তরটা পেতে পারি। সাধারণত দেখা যায় রাজনীতিতে যে সমস্ত নারীরা অংশ নেন, রাজনৈতিক দলের বাইরে গিয়েও সেই সমস্ত নারীদের একটা কমন সংকট কিছু থাকে। হ্যাঁ, মানে মূল্যায়ন হওয়া, তারপর হচ্ছে নির্বাচনে সরাসরি প্রক্রিয়ায় অংশ নিয়ে জয়ী হয়ে ফেরত আসা, নানা জায়গা থেকে তারা বঞ্চিত থাকেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে যদি এমন একটা রাজনৈতিক দল থাকে যাদের একটা দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার আছে কিন্তু ওইখানে কোনো নারী সদস্যের কথা আমরা জানতে পাচ্ছি না, সেই সমস্ত দলের সঙ্গে যখন আপনারা যুক্ত হন তখন বিকাশিত হওয়ার সম্ভাবনা কতখানি থাকে, প্রতিবন্ধকতাটা আরও বাড়ে কিনা? আমরা আবার আলাপে ফিরতে চাই। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলে একটা প্রশ্ন করে গিয়েছিলাম, আরও একবার বলি। যদি সরাসরি বলি, জামাতে ইসলামী একটা রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে এবং দলটার মধ্যে নিশ্চয়ই চৌকস মেধাদীপ্ত অনেক গুরুত্বপূর্ণ নেতাও সেখানে আছেন, কিন্তু মুশকিল হচ্ছে খোদ এই নিজ দলটি বিশ্বাস করে না তাদের আমির কোনো নারী হতে পারে। অন্তত এরকম স্টেটমেন্ট তাদের দিক থেকে কখনোই আসেনি এবং এরকম টকশোগুলোতে আমরা তাদের নারী নেত্রীদের সঙ্গে কখনো কথা বলার সুযোগও পাইনি বা তাদের দিক থেকে তারা সেভাবে পরিচিত করায়নি। এখন আমরা জানতে পারছি যে তারা হয়তো 10টি আসন সেখানে কনফার্ম করেছে, আরও একটি আসন, একটি মুখ সেখানে যুক্ত হবে। যে দলটি আসলে নারীদের প্রতি, তাদের নেতৃত্বের প্রতি ঠিক এই ব্যবস্থাটা নিচ্ছে, এরকম ধ্যান ধারণা নিয়ে চলছে, তাদের সঙ্গে যদি জোটবদ্ধ হন তাহলে নারী হিসেবে আপনার নেতৃত্ব কতটা বিকশিত হবে বা আপনি কতটা আত্মবিশ্বাসী সেভাবে নিজেকে মেলে ধরতে পারবেন? শুধু আপনার না, আপনার মতো অন্যান্য নারীরা যারা আছেন, যারা এই জোটের সঙ্গে আছেন, তাদের পক্ষ হয়ে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনি যেটা বলেছিলেন এটা একদম দিনের মতো ক্লিয়ার হয়ে যায় যদি আমরা এনসিপি যখন জামাতের সাথে জোটে যায় তারপরে চিত্রটা দেখি এবং তার আগের চিত্রটা দেখি। এনসিপিতে এত ব্রাইট ইয়াং গার্লসরা আছে, আমার মাঝে মধ্যে হিংসে হতো যে আমাদের এবি পার্টিতে এতগুলা মেয়ে নাই এরকম ব্রাইট এন্ড ইন্টেলিজেন্ট, কিন্তু এই মেয়েগুলাকে তারা কন্টেইন করতে পারে না এবং আমি দেখলাম যে কন্টেইন করার চেষ্টাও করে নাই মনে হয়, যে কারণ তাদের কাছে তখন মুখ্য ছিল জামাতের সাথে যেই জোটটা, সেটা তো এই জোট একটা করতে যে আপনি যখন যেখানে মানে অভ্যুত্থানের পরে একটা বড় নারীদের একটা বড় অংশ ঝরে গিয়েছে এবং অল্প কিছু রয়ে গিয়েছে, তাদেরকে কন্টেইন করার মতো কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না। সেখানে আপনারা বুঝতেই পারছেন যে এই পরিস্থিতিতে নারীদের গ্রোথ কতটুকুই বা ভালো হবে, তাই না? এখানেও এবং আমরা একটু আগে আলাপ করছিলাম বিহাইন্ড দ্য সিন যে যাদেরকেও দেয়া সম্ভাবনা আছে নমিনেশন আর কি সংরক্ষিত আসনে, সেটাও হলো যারা জামাতের নেক নজরে আছে। তার বাদে বাট একজন, সে হয়তো নেক নজরে নাই, বাট শি ইজ আ ভেরি গুড পলিসি মেকার। সে সংসদে গেলে খুব ভালো পলিসি নিয়ে আলাপ করতে পারবে, পলিসি নিয়ে কাজ করতে পারবে, সেই রকম মেধা তার আছে, সেই রকম অবদান দলের জন্যও আছে, কিন্তু ওনারা এখন যেতে পারবে না কারণ ওই নেক নজরটা নেই। তো এই আসলে মানে আমাদের মতো যারা আমরা একটা সেন্ট্রিস্ট ইনক্লুসিভ পলিটিক্স করতে চেয়েছি তাদের জন্য তো আসলে পায়ে কোড়াল মারা ছাড়া তো এটা আমি মনে করি না আর কিছুই এই জোটটা, যার কারণেই কিন্তু আমরা দলের জোটের বাইরে যে ইলেকশন করেছে আমরা বুঝতে পেরেছিলাম যে জোটের বাইরে যে ইলেকশন করে যে খুব আমরা কোনো অনেক উপকার হয়ে যাবে, অনেক কিছু করতে পারবো তা না, বাট আমরা মনে করেছি যে আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা জরুরি, যে আমরা জানাতে চেয়েছি যে ওনারা যে ডিসিশন গুলো নিয়েছে জোট ভিত্তিক, এই ডিসিশন গুলো রং, এবং এই ডিসিশনের মাধ্যমে কিন্তু ছোট ছোট দলগুলো আসলে কিন্তু যে গ্রোথের যে পার্টটা, এই গ্রোথের পার্টটা নষ্ট হয়ে যায়। এটা শুধু নারীদের গ্রোথ না, ওভারঅল গ্রোথ নষ্ট হয়ে যায় এবং সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় নারীরা। খুবই স্পষ্ট বক্তব্য। অ্যাডভোকেট পাপিয়া, আপনি কি একটা মতামত দিতে পারেন নির্বাচন আইন নিয়ে? কারণ আমরা দেখতে পাচ্ছিলাম নতুন যে আইনটা, সেই আইন বিশ্লেষণ করে যে রাজনৈতিক দল যতগুলো আসন পাচ্ছে সেই আসনকে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করে যা ফলাফল হবে ততটাই নারী সেখানে থাকতে পারবে। সেই হিসেবে জামাত ইসলামী 68টা আসন পেয়েছে, 11 জন নারী তারা পার্লামেন্টে আনতে পারবেন এবং এনসিপি যেহেতু 6টি আসন পেয়েছে তারা 1 জন নারী আনতে পারবেন। তো এই আইনটা আসলে এরকম জটিলতা তৈরি করে কিনা যেখান থেকে জামাত চাইলে
এনসিপির মধ্য থেকে, অর্থাৎ তাদের জোটের মধ্য থেকে 1-2 জন নারীকে পদটা ছেড়ে দিতে পারতো, তাদেরকে সেখানে আনতে পারতো, কিন্তু এই আইন তো সেটা কাভার করে না। এখানে কোনো দুর্বলতা দেখেন কিনা আপনি আইনের? এখানে হয়েছে কি, এখানে যদি জামাত সদিচ্ছা পোষণ করে তাহলে দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। আচ্ছা, কারণ এখানে প্রতিবন্ধকতা নাই, এই কারণে এটা সরাসরি নির্বাচন তো না, যে প্রতীক এগুলোর ব্যাপার আছে, তারপরে এটা জোটেরও ব্যাপার না, সমর্থন দিলে যে কোনো নারীকে দিতে পারে, প্রতীকের কি এখানে কোনো বাধ্যবাধকতা সমস্যা আছে? আছে বলে আমার আচ্ছা। মনে হয় না। আচ্ছা, না, এটা একটা। এক্ষেত্রে প্রতীকের কি কোনো বাধ্যবাধকতা আছে যে এই প্রতীকের মধ্যেই বাধ্যবাধকতা অতীতে তো নাই, যে আমরা যে বিএনপির সময় 2টা মহিলা এমপি 91 সালে দিলাম, মনে আছে? তো সেখানে তো কোনো সমস্যা হয় নাই। তো অন্য জামাত তো তখন ভোট করছে আলাদাভাবে, আলাদা দাঁড়িপাল্লা নিয়ে, তো তাদের 2টা মহিলাকে দিলাম, কোনো সমস্যা নাই। এবং এবার তো আপনার ইয়েকে দেবে, না, এই যে কিন্তু- প্রধানের মেয়ে যে তাসমিয়া প্রধান, জি। তাকে তো জামাত একটা আসন দেবে, তাকে দিচ্ছে জামাতের আসন। তো এখানে এনসিপি কে দেওয়াও কোনো ব্যাপার না 5টা, কিন্তু জামাতের একটা ব্যাপার হচ্ছে যে জামাতের যিনি জামাত ইসলামের নেতা, জি। তার স্ত্রী হচ্ছে মহিলা শাখার নেতা। ওনারা জোড়া জোড়া হাত ধরে এসে হচ্ছে পার্লামেন্ট করবে। মানে এখানে ডাক্তার শফিকের বউ দেখবেন এমপি হবে, এখানে ডাক্তার আবু তাহেরের বউ এমপি হবে, এবং এখানে আপনার এই যে খুলনার যিনি পরোয়ার সাহেবের ওয়াইফ তো দেখবেন এমপি হবে, এবং শিশির বণিকের ওয়াইফকে দেখবেন নিয়ে আসবে, এবং নাজমুল হক ওই যে প্রধান যে আমি এখানে এই সুযোগে যে 10 জনের নামটা পাওয়া গেছে সেই নামটা যদি একটু বলি। মহিলা জামাতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মানব সম্পদ আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন মুন্ডি এবং নাজমুন্নিসা মিলু। জি, হাজবেন্ডের নাম বলেন, তাহলে আমরা চিনব। আবু তাহেরের ওয়াইফের তো নাম জানি না আমরা। আচ্ছা, এখানে হাজবেন্ডের নাম উল্লেখ করা নেই, শুধু স্ত্রীদের নাম উল্লেখ করা। যাই হোক, আমি মোটামুটি ভাবে আপনার কথাটা একটু শুনি। হ্যাঁ, তারপর আরো আছে, যেমন অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থাকবে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। একজন বাকি রয়েছে, তার নামটা প্রকাশ করা হয়নি। জাকপা সভাপতি তাসমিয়া প্রধান থাকছে দলের কোটা, এবং এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে বাকি একজন হিসেবে। এই তো ঠিকই আছে। আমি এখানে যদি একটু অ্যাডভোকেট হুমায়ুনুর আপনার মতামত জানতে চাই। ধরুন, এটা অনেকেই, সাধারণ মানুষ তো আসলে এত অঙ্ক নিয়ে মাথা ঘামায় না, তারা কার্যকর পার্লামেন্ট চায়। তাদের অনেকের এই প্রশ্নটা আছে যে জামাত ইসলামীদের 10 জন নারী বা 11 জন নারী পার্লামেন্টে তারা হয়তো আনছেন, তারা যদি ফিল করতে পারেন যে এনসিপি থেকে আরও চমৎকার কিছু কণ্ঠস্বর যুক্তি দিয়ে পার্লামেন্টে নানাভাবে কার্যকর করতে পারবে, তারা কি আসন ছেড়ে দিতে পারে কিনা? সেই হিসেবে এনসিপির পক্ষ থেকে বা এবির পক্ষ থেকে কাউকে ইনভাইট করতে পারে কিনা? সেই সুযোগটা আসলে আইন কভার করে কিনা? সেই সদিচ্ছাই বা আছে কিনা? কি বলবেন? আচ্ছা, এখানে আইনের যে ধারা আছে, সংরক্ষিত নারী আসনের যে আইন, যেটা 2023 সালে সর্বশেষ এইটা অ্যামেন্ডেড হয়েছিল, এই আইনে স্পষ্ট করে বলা আছে যে দল থেকে অথবা জোট থেকে এই প্রার্থী প্রপোজ করতে পারবে। তো এইখানে সিদ্ধান্ত হয়েছিল যে নির্বাচন কমিশন যখন জানতে চেয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে, তখন সবাই জানিয়েছে যে আমরা জোটগতভাবে আমাদের প্রার্থী প্রপোজ করব। তো সেই ক্ষেত্রে এই যে আপনি যে কথাটা বলছিলেন যে 68টা আসনের বিপরীতে 11টা, এখানে এখন এনসিপি এবং জামাতের যে আসন বা বিএনপির সর্বমোট যে আসন, এগুলো সমানুপাতে হিসেব করলে বিএনপি পাবে 36টা, এবং এনসিপি জামাত যে 11 দলীয় জোট, ওরা পাবে 13টা। হ্যাঁ, তো এইখানে জোটগতভাবে যেহেতু এই প্রার্থী প্রপোজ করার সুযোগ আছে, সেইখানে আমি মনে করি যে এইটা জোটের সিদ্ধান্ত। যেমন বিএনপিতে 36টা যে আসন, সেই 36টা আসনে কি 36টাই শুধু 36টা বা 32টা 35টাই বিএনপির যাবে, অন্য রাজনৈতিক দলের যাবে না? হ্যাঁ, এই যে আপনারা যেমন জোটকে দিবেন, একইভাবে 11 দলীয় জোটেরও কিন্তু সেই ক্ষেত্রে সুযোগ আছে যে অন্য রাজনৈতিক দলের এক বা একাধিক যোগ্য নেতৃত্বকে তুলে নিয়ে আসা। এখন তারা কতটুকু ওপেন মাইন্ডেড থেকে এই আসন ছেড়ে দিচ্ছে, সেইটা হচ্ছে একটা বড় ব্যাপার। এখানে এইটা আমি এই মুহূর্তে তো যেহেতু সিদ্ধান্ত যেটা মিডিয়াতে আসছে, এটা অফিসিয়ালি জোট থেকে জানানো হয় নাই দেখে এই মুহূর্তে বলতে পারছি না। তবে পাপি আপা যে প্রশ্নটা করেছেন যে অমুকের বউ তমুকের বউ, এই প্রশ্নটা সত্যি কথা বলতে আমারও ছিল। কিন্তু ধরেন একজন নারীর তার
পারিবারিক পরিচয়ের বাইরে গিয়ে তার রাজনৈতিক পরিচয় যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার রাজনৈতিক কন্ট্রিবিউশন, যেমন আপা নিজেও কিন্তু একজন রাজনীতিতে পরীক্ষিত কর্মী। আমার কথাটা তুমি বুঝো না, আমি বলছি, আমি বলেছি ওদের জামাত ইসলাম যিনি নেতা তার ওয়াইফ হচ্ছে মহিলা শাখার প্রধান, মহিলা শাখার তো এই প্রধান। জায়গাটাতেই বলছি যে এখানে যে লিস্টে নামগুলো পড়লেন, সেই নামগুলোর মধ্যে ডক্টর তাহের, আব্দুল্লাহ মাহমুদ তাহের, উনার স্ত্রীর নাম দেখছি না, যেহেতু বিভিন্ন প্রোগ্রামে ওনাদের সাথে দেখা হয়েছে, ওনার নামটা যতটুকু জানা আছে ওনার নাম দেখছি না। তবে ভবিষ্যতে ওনাদের ফাইনাল লিস্ট যদি আসলে অফিসিয়ালি জানানো হয় তখন হয়তো জানতে পারবো। আর মিলিয়াপা একটা কথা যেটা বললেন যে আমাদের সিদ্ধান্ত জামাতের সিদ্ধান্তের সাথে যেইটুকু ইনফ্লুয়েন্স হয় কিনা, এটা একেবারে ভ্রান্ত ধারণা। আমাদের কোনো দলীয় সিদ্ধান্তে জামাত ইসলামের কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স নাই। হ্যাঁ, এখন দল নিজ থেকে দলের নারী নেত্রীদের মূল্যায়ন কতটুকু করতে চাচ্ছে বা করছে সেটা একটা বড় বিষয়। তবে আমাদের জোটে যাওয়ার বিষয়টা গণতান্ত্রিক ভাবে দলের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল, এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ চেয়েছিল এই জোটে যেতে, সেই জন্যই এই জোটে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে এই নির্বাচনের পর এখন পর্যন্ত দলের যাবতীয় সিদ্ধান্ত দলের মধ্যেই আসলে ডিসাইডেড হয়। এখন দল থেকে কাকে কাকে প্রপোজ করবে জোটে এখানে যদি একটু যাওয়ার একটা জন্য, ছোট্ট বিষয় একটু পরিষ্কার করবেন হুমায়ুনুর, মানে জামাতে ইসলামী আপনাদের এনসিপির মধ্যে আসলে কোনো প্রভাব তৈরি করছে না এবং এনসিপি স্বতঃস্ফূর্তভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারছে। নির্বাচনে আপনার যখন জোট হয়েছে সেটা আপনাদের জন্য বা জামাতে ইসলামী বা পুরো সামগ্রিকভাবে 11 দলীয় ঐক্যের জন্য খুব লাভজনক একটা ব্যাপার ঘটেছে। এই সমস্ত বিষয়গুলো কি মানে ভোটাররা বিশ্বাস করে বলে আপনি মনে করেন? মানে আপনার আচ্ছা, এখানে আসলে লাভ ক্ষতির বিষয়টা না। হ্যাঁ, ধরেন আমাদের এই নির্বাচনে যে ঐক্যটা হয়েছিল সেটা কিন্তু রাজনৈতিক লাভ ক্ষতি এইসবের চিন্তা করে হয়নি। এটা সম্পূর্ণভাবে একটা সংস্কারের পক্ষের জোট ছিল, যে সংস্কারটা যদি বিএনপি যদি ওই মুহূর্তে আমাদেরকে এই কমিটমেন্ট দিত যে জুলাই সনদ এবং এই গণভোটের যে প্রস্তাবনাগুলো, এই সমস্ত কিছুতে তারা একমত এবং যে কোনো মূল্যে তারা এই সংস্কারের পক্ষেই থাকবে, তাহলে কিন্তু জোটটা বিএনপির সাথেও হতে পারতো। সুতরাং এই জোটের সাথে আমরা কিন্তু ক্ষমতার হিসেব নিকেশের একটা বিষয় তো মনে রাখতে হবে অ্যাডভোকেট হুমায়ুনুর, যখন আসলে ওই সংস্কার ইস্যুটা ছিল তখন কিন্তু সেই অধ্যাদেশ বলুন বা সেই সনদে বলুন, সেখানে স্বাক্ষর করা দুটো দলের ভিতরে একটা জামাত ইসলামী একটা বিএনপি ছিল, এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি। নির্বাচন হয়েছে পরে গিয়ে এনসিপি স্বাক্ষর করেছে। ভালো হয়েছে যে আপনি তুলেছেন, এক লাইনে আমি উত্তর দিই, সেটা হচ্ছে বিএনপি ওই জায়গায় স্বাক্ষর করেছে, জামাতও করেছে, কিন্তু তাদের সাথে তো আমাদের আলোচনা হয়েছে। ধরেন শুধু উচ্চকক্ষের কথাই বলি, সব বাদ দিলাম, বিএনপি নিজ ইশতেহারে তারা লিখেছে যে উচ্চকক্ষে তারা পিআর সিস্টেমে, যেটা জুলাই সনদে প্রস্তাবিত ছিল, সেখানে তারা বলেছে যে পিআর সিস্টেমে না, তারা আসন বন্টন করবে হচ্ছে আসন ভিত্তিক রেশিওতে, এবং উচ্চকক্ষের যেই আলোচনা হবে সেটার মধ্যে কোনোভাবেই সংবিধান সংস্কারের প্রস্তাবনা থাকবে না। এই একটা উদাহরণ, সংবিধান সংস্কারের প্রস্তাবনাটাই হচ্ছে মেইন এজেন্ডা। এইটাই যদি উচ্চকক্ষে না যায় তাহলে তো উচ্চকক্ষের কোনো প্রয়োজন নাই। আর এনসিপি কেন স্বাক্ষর করতে পারে নাই? কারণ ওই সময় জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটার কোনো রূপরেখা ওই জুলাই সনদে ছিল না। দেখেন, তারপরে যখন গণভোটের আদেশটা সবাই হ্যাঁ জয়যুক্ত করলো, এবং এইভাবেই যখন আলটিমেটলি জনরায়ের ভিত্তিতে আমাদের যেই সংস্কারের দাবিটা সেইটা স্ট্যাবলিশ হলো, আমরা কিন্তু তখন জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। একটা ভ্যাগ ডকুমেন্ট যেটা লিগ্যাল কোনো এনফোর্সিবিলিটি নাই, সেটা যদি আমরা ওই মুহূর্তে স্বাক্ষর করতাম জনগণের ম্যান্ডেট পড়ার আগে, তখন কিন্তু আজকে এই যে এখন আমরা যে বলছি যে যারা মানুষের জনরায়ের বিপক্ষে যাচ্ছে, সংস্কারের বিপক্ষে যাচ্ছে, সেই জায়গাটাতে আমাদের তখন ভয়েস রেজ করার সুযোগ থাকতো না। তাহলে আমরা মানে এইভাবে জিনিসটা কনক্লুশনে আসতে পারি যে শুধুমাত্র জুলাই সনদ বলুন বা সংস্কার বলুন, সেই ইস্যুটা মাথায় রেখে আপনারা জোটবদ্ধ হয়েছেন। এটা কোনো আদর্শিক জোটটা বা কোনো লাভজনক চিন্তা ভাবনা নিয়েও জোটটা হয়নি। যদি আমাদেরকে তখন বলা হচ্ছিল এটা সংস্কারের পক্ষে, একেবারে সংস্কারের পক্ষে। আচ্ছা, এখানে যদি একটু অ্যাডভোকেট পাপি আপনি মতামত দেন, বিএনপি কি সংস্কারের বিপক্ষে? নিজের দলের স্ট্যান্ড যদি ঠিক থাকে তাহলে সংস্কারের কারণে জামাতের মতো একটা প্রতিক্রিয়াশীল মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানকারী সংগঠনের সাথে যে জোট করতে হবে, এটা আবার ভাবতে অবাক লাগে। বলেন 24 বছর আপনারা জামাতের সাথে ছিলেন, আমারটা শেষ করে দাও। এটা হুমায়ুনুর যে কথাটা বললো, এটা আবার ভাবতে অবাক লাগে। আর হুমায়ুনুর যে কথাটা বললো, আপনারা এতদিন জামাতের সাথে ছিলেন, জামাতের সাথে আমরা ছিলাম,
তা আমাদের ওই দলীয় সংস্কার 14 সালেও আমাদের সম্মেলনে আমরা অনেক প্রস্তাবনা ছিল, 8 সালের সম্মেলনে আমাদের অনেক প্রস্তাবনা ছিল, সেগুলা কি জামাতকে আমরা ইন্টারফেয়ার করতে দিচ্ছি? নির্বাচনী জোট অনলি ফর নির্বাচনী জোট, এর বাইরে আমাদের কোনো কিছুতে আমরা হস্তক্ষেপ করিনি। তাদের সংগঠনে তারাও আমাদেরটা করতে দিনি, আমরাও তাদেরটা করিনি। এবং এটা যার যার দলের ভিতরে ইন্টারফেয়ার করার কোনো বিষয় নাই জোটের সাথে সম্পর্ক। আর জোটের ব্যাপারটা শুধু নির্বাচনী জোট আমাদের সাথে তাদের ছিল। এই কথাটা আমার কাছে একটু অবাকই লাগলো যে সংস্কারের আমাদেরও কিন্তু একই ভাবে শুধু মানে জামাতের সাথে জোটের একটা এজেন্ডা ছিল সংস্কারের পক্ষে, কিন্তু নির্বাচনী জোটটাই নিজেরা যদি প্রার্থী দিত 300 সিটে 300টা প্রার্থী তো রেডি হতো, যেটা ভোট পেতো একটা আনুপাতিক হারতে হতো এবং নিজেদের ওয়েটটাও জানান দেওয়া যেত। এতে জামাতের সাথে ওই 27টা 28টা 30টা সিটে যাওয়ার কারণে কি হলো, নিজেদের অস্তিত্ব বিপন্নর মতো অবস্থা। তারপরে বিপন্ন ঠিক বলা যাবে কিনা জানি না, তবে এটা ঠিক যে আসলে আমরা গুরুত্বপূর্ণ কিছু মুখগুলোকে আসলে দল ছাড়তে দেখেছিলাম, যাদের কথা আমরা শুনছিলাম আর কি। জি, ও সে নিজেই বলছে যে জামাত আমাকে ভোট দেয়নি, তাহলে জোটের অস্তিত্ব কোথায় থাকলো? এই জন্য বলছি যে তুষার যখন বললো যে জামাত আমাকে ভোট দেয়নি, জি, তো তাহলে এখানে জোটের অস্তিত্বটা বিপন্ন হলো না? আমি জোট যাকে করবো আত্মা দিয়ে তো করতে হবে এবং সেটা স্বচ্ছতার ভিত্তিতে করে কমিটমেন্ট আমার ঠিক রাখতে হবে। এই যে হুমায়ুন যেটা বললো যে আপনাদের সাথে এতদিনের জোট, 2001 সালে জোট করছি, 2টা মন্ত্রিত্ব দিছি, পতাকাও দিছি, জিয়াউর রহমান ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা দল। তারপরে যে আমরা জোট করছি নির্বাচনী, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে বঞ্চিত করিনি এবং তারা আমাদের ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না যে 50টা সিট দিতে যে 20টা দিচ্ছে। প্রতারণার অভিযোগ আমাদের সাথে তুলতে পারবে না, কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে জোট। এই জন্য তরুণ প্রজন্মের তরুণ সংগঠন, তরুণ সংস্কার, নতুন বাংলাদেশের বন্দোবস্ত, যাদের ভিতরে চিন্তা ভাবনা ছিল সবসময় ইন্ডিভিজুয়ালি দাঁড়ানোটা ঠিক ছিল, আমার ব্যক্তিগত অপিনিয়ন। হ্যাঁ, চমৎকার করে বলছেন জিয়াউল কবির সুমন, আপনি আলাপে আছেন, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে জুলাই সনদে বলা হয়েছে যে 5% নারীরা প্রার্থী হবেন। হ্যাঁ, এবং এখানে আপনি দেখবেন যে 51টা দল, রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে 30টা দল কোনো নারী প্রার্থী দেয় নাই, আচ্ছা, জামাত। তারপরে আবার আরপিও তো যদি দেখেন, এখানে বলা হয়েছে 33% নারী প্রতিনিধি থাকতে হবে। আপনি নীতি নির্ধারণী পর্যায়ে বলেন, অন্যান্য পর্যায়ে, আমি তো মনে করি যে বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তারা চান না, আমি বলতে একরকম বাধ্যই হচ্ছি, তারা হয়তো চানই না যে নারীরা উঠে আসুক। তারা চান যে তারা সংখ্যালঘু হিসেবেই তাদের পাশে থাকেন, তারা যা দিবেন সেটাই তারা ভোট করবেন। কেন এই ভাবনাটা আসবে? চাচ্ছেন না, মানে নাচার তো কারণ থাকে, না চাওয়ার কি হতে না, অনেক যেমন পারিবারিক যে বিষয়গুলো আছে, তারপরে অবকাঠামোগত তাদের পারিবারিক যে একটা আবহাওয়া আছে, হয়তো সেখানে সেসব বিষয়ে তারা চিন্তা ভাবনা করেন। তারপরে পেশি শক্তি, সাইবার বুলিং ইত্যাদি নানান বিষয় নিয়ে হয়তো তারা চিন্তা করেন যে না, একটা নারী দিলে ঝামেলা হইতে পারে, এরকম চিন্তা করতে পারেন। আমি জানি না ওনারা কি চিন্তা করেন, কারণ যুগের পর যুগ তো এভাবেই চলে আসছে। আপনি কথা কাজে তো এই ক্ষেত্রেও কিন্তু আমি কোনো মিল পাচ্ছি না রাজনৈতিক দলগুলো। জিয়াউল কবির সুমন যথার্থই বলেছেন, এখানে আমরা কি টকশো করতে যে সাইবার বুলিং এর শিকার হচ্ছি না, কমেন্টসে যে অনেক খারাপ খারাপ মন্তব্য পড়ছি না, নিশ্চয় পড়ছি। সরাসরি নির্বাচন করতে গেলে টাকা, আমরা কিন্তু প্রফেশনাল লেডি যেহেতু 3জনই আমরা লয়ার, আমরা কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করি মান্থলি, সেখানে আমরা নিজেরা ভোট করতে ক্যাপাবল, ঠিক আছে। এখন এখানে ওই যে পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গি দিয়েই মহিলাদের আইনটা হয়, স্বাভাবিক কারণে কন্ট্রিবিউশন, ত্যাগ, অনেক যোগ্যতা থাকার পরও স্বীকৃতির ক্ষেত্রে পুরুষ শাসিত সমাজ মোটে কালে ওই পুরুষ মানসিকতারই বহিঃপ্রকাশটা ঘটায়। যদি নীতি নির্ধারণী পর্যায়ে যদি নারীদের অংশগ্রহণ বেশি থাকে তুলনামূলকভাবে, তাহলে তারা কিন্তু তাদেরকে কিন্তু তুলে নিয়ে আসবে। জেলাতে কয়েকটা সংগঠনের মহিলা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আপনি বলেন, কিন্তু মহিলা প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার কি যোগ্য মহিলা জেলা শহরে নাই? তারপরে আমরা যেমন রাকসুর ভিপিজিএস হওয়ার মতো যোগ্য ছিলাম, কিন্তু নমিনেশন মেয়ে হওয়ার কারণে পাইনি, 2বার ভিপি ভোট করা লাগছে, পরে বলে মহিলা সম্পাদিকা, ওইটা পছন্দ করি না। কিছুদিনের জন্য দেখলাম যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে। হ্যাঁ, আমরা আরেকটা পয়েন্ট নিয়ে একটু আলাপ করি, মানে এটা ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলিয়া আপনার কাছে একটু জানতে চাই। একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় কখনো কখনো, যেটা বিগত সময় আমরা দেখেছি, অনেকেই এটা বলেন যে একজন নারী সংরক্ষিত আসনে যখন একজন নারী যান, তার মাথায় থাকতে হয় যে তিনি একটা দলের রিপ্রেজেন্টেশন করছেন, কাজে দলের বাইরে গিয়ে কোনো কথাই বলা যাবে না,
বলে কোনো একটা লাভ হবে না, বললে সেটা পরবর্তীতে ঝুঁকিও তৈরি করবে, তার রাজনৈতিক কেরিয়ারও শঙ্কার মধ্যে পড়বে। মানে আপনি নিজে অন্তত এটা মনে করেন কিনা, যদি সেটা মনে করে থাকেন তাহলে নতুন পার্লামেন্টে আসলে সেখান থেকে বেরোনোর পথটা কি? জি ধন্যবাদ। আপনি যেটা বলেছেন আমি মনে করি শুধু সেগুলোই না, সেটার সাথে আরো কিছু ব্যাপারও যুক্ত হয়। যেমন আমি একটু আগেই বলছিলাম যে আমাদের যে একটা পুরনো খুবই বাজে নিয়ম আছে যে সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনয়ন পত্রের জন্য 2 জন পুরুষ এমপিকে প্রস্তাব করতে হয়। জি। এইটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে সংস্কার কমিশনে, আমি ছিলাম তখন। কিন্তু এই বাজে আইন, হ্যাঁ, প্রস্তাবক সমর্থক, একটা প্রস্তাবক একটা সমর্থক, একজন প্রস্তাবক দুজন এমপি হইতে হয়, দুজন এমপি হইতে হয়, এমপি হতে হবে, নির্বাচিত এমপি। হ্যাঁ, তো এই জায়গায় মানে এই বাজে আইনটাকে মানে এত সংস্কারের কথা হচ্ছে কিন্তু এই বাজে আইনটাকে সংস্কারের কথা হয় নাই। তো আপনি এই মহিলা এমপি যে সংরক্ষিত আসনে যিনি প্রস্তাবক ছিলেন, যিনি সমর্থক ছিলেন, উনি তো কোনোদিন তাদের বিরুদ্ধেও বলবেন না। যদি ধরেন আমরা দেখেছি যে কুমিল্লা 6-এর এমপি আপনার রোডস এন্ড হাইওয়েজ এর যে আমাদের যে মন্ত্রী আছে ওনাকে ধরেছেন যে আপনাদের এই গাফলতি কতদিন চলবে। কিন্তু আপনি কি মনে করেন এরকম একজন সংরক্ষিত আসনে এমপি, নারী এমপি, তার এরকম কোন গাফিলতির জন্য তার প্রস্তাবক অথবা সমর্থকের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন? অথবা আজ পর্যন্ত আমাদের স্বাধীনতার পরে এই সংরক্ষিত আসনে যারা এমপি হয়ে এসেছেন তাদের কাছ থেকে আমরা কি খুব ভ্যালুয়েবল কোনো বিল উত্থাপন হতে দেখেছি অথবা কোনো ভ্যালুয়েবল বক্তব্য আমরা দেখিনি? কারণ ওনারা ওখানে মানে এই সংরক্ষিত জিনিসটা ওনাদের মাথার ভিতরে ঢুকে যান এবং আমি দেখি যে ওনারা খুব ওয়াল ফ্লাওয়ার টাইপের হিসেবে থাকেন, যান বসে থাকেন, খুব একটা যে তারা ওখানে তাদের পারফরমেন্সটা যে খুব জোরালো হয় এরকম নয়। কারণ কি এই যে তাদের মাথার ভিতরে থাকে যে আমি সংরক্ষিত, আমি বেশি কথা বললে আমার পদ পদবি থাকবে না, আমি বেশি আওয়াজ করলে আমার হয়তো আমরা মহিলা এমপি হিসেবে যে পারফরমেন্স রাখছি, আমাদের সাথে যে পুরুষগুলা ছিল তারাও রাখেনি সেটা। ওই যে সাংবাদিক ভাই যিনি উপস্থিত আছেন, জিয়াউল কবির সুমন, উনি যদি পার্লামেন্ট বিট করে থাকেন উনি দেখবেন যে আমাদের তৎকালীন সময়ে বড় বড় নেতারাও যে ভূমিকা রাখেনি, আমরা 2-4 জন মেয়ে অন্তত সেই ভূমিকা রাখছি পার্লামেন্টে। আচ্ছা, এখন আমি একটু যে পাপিয়া বা রুবিনা বা ওনারা যেইভাবে পার্লামেন্ট কাঁপাইছে এটা আসলে অন্যরাও পারে নাই। একটা জিনিস সেক্ষেত্রে একটা বিষয় একটু যেটা আমি বিরতিতে যাব সেটা হচ্ছে যে আপনারা মানে নারীদের মধ্যে আইন নিয়ে কাজ করেন, পড়াশোনা করেছেন এবং আইনি পেশায় আছেন, এরকম সংখ্যাটা অনেক বেশি। এখন সেই হিসেবে ব্যারিস্টার মিলি যেখানে বললেন বাজে আইন, সেই বাজে আইনের সংখ্যাটা হয়তো এটা হতে পারে যে সমস্ত আইন ব্যবহার করে নারীদের মানে বাধা তৈরি করা হচ্ছে, তাদের নেতৃত্বের পথে একটা বড় রকমের বাধা তৈরি করা হচ্ছে। কখনো সেই সমস্ত আইনগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কোনো জায়গায় কথা বলেছেন কিনা বা সেগুলো নিয়ে কোনো রকম আলাপ আলোচনা হয়েছে কিনা? এই জায়গাটাই মূল সমস্যা যে মানে একটা জিনিস আগের প্রসঙ্গ থেকে একটু বলে নেই। ধরেন আপনি সংরক্ষিত নারী আসন বলে না, নির্বাচিত নারী প্রার্থীও যদি আপনি হন, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়াটা খুবই কঠিন। আপনি দেখেন ইলিয়াস আলীর স্ত্রী উনার স্বামীকে হারিয়েছেন এই ধরনের গুমের ঘটনায়, অথচ গুম প্রতিরোধ অধ্যাদেশ যখন বাতিল করলো, রহিত করলো, তখন কিন্তু উনি একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। হ্যাঁ, তো এইটা তো দুঃখজনক। ছোট্ট মিসলিডিং ইনফরমেশন যাচ্ছে, এটা বাতিল করা হয়নি, এটা রহিত করা হয়নি। এখানে 16 মে পর্যন্ত টাইম, হ্যাঁ 16 মে পরে বলা হয়েছে যে হ্যাঁ আলাপ করে এটাকে আরো কার্যকর কিভাবে করা যায়। এটা রহিত করেছে অধ্যাদেশকে র্যাটিফাই করার যে নির্ধারিত 30 দিন, সেই 30 দিন যদি অধ্যাদেশ 30 দিনের মধ্যে অধ্যাদেশ যদি র্যাটিফাইড না হয় তাহলে তো এইটার আর কোনো কার্যকারিতা থাকলো না। এটা নতুন আইন হিসেবে আনবে কিনা, কবে আনবে, একটা টাইমলাইন কিন্তু বলে দেবে। অবশ্যই আনা হবে। আমরা যারা গুমহীন হয়ে গেছি, জামাতের গুমগুলো ফেরত পাইছে। দুঃখের জায়গাটা কোথায় দেখেন, এইটা নিয়ে সারা পার্লামেন্টে একটা মানুষ যার নিজের স্বামীকে হারিয়েছে উনি বলতে পারেন নাই। ওই জায়গাটাই আমরা কষ্টের জায়গাটা প্রকাশ করছি। এখানে স্বামীকে হারাইতে জন্য আননেসেসারি দাঁড়ায় উঠে বললে হবে না।
এখানে স্বামীকে কে বলবে না যে কতদিনের মধ্যে আপনারা এই বিলটা উত্থাপন করবেন? একটা নির্ভুল বিল, একটা শুদ্ধ বিল, একটা প্রকৃত বিল সুন্দরভাবে উপস্থাপিত হয়ে আপা এখানে ওই আলোচনাটা গেলে অনেক লম্বা আলোচনা। ধরেন এখানে সংস্থাটা সংজ্ঞা বা আইসিটি একটা দুটো আছে, তাই না? সেখানে একটা শাস্তির বিধান আছে, এখানে একটা, যার ফলে সবাই কিন্তু এটার জন্য আচ্ছা এখানে সবাই আপা একটু আপনি যেহেতু উল্লেখ করেছেন আমি বলি বিষয়টা, আপনারা যেটা উত্থাপন করেছেন গুম প্রতিরোধ আইনের বিষয়ে যে সংজ্ঞা বা শাস্তির বিধান, সমস্যাটা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে সমস্যাটা সংজ্ঞা বা শাস্তির বিধানে না, সমস্যাটা হচ্ছে বলছি আপা মানবাধিকার অধ্যাদেশ অনুযায়ী যেই জায়গাটায় এই তদন্তগুলো করার এখতিয়ার যাদের কাছে যাবে সেই তদন্ত সমস্যা, কারণ যারা গুম করে তাদের বিরুদ্ধেই তদন্ত। আপনি আচ্ছা আমি গুমের ইস্যুতে আমরা গেল দুদিন ধরে কথা বলছি, এখন যদি আমরা এই আলাপে ঢুকি অনেক দীর্ঘ সময় যাবে। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনের একটা ছোট্ট আপডেট, আমার ধারণা আপনি সেটা জানেন, তারপর একটু বলে রাখি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি নিজে গুমের শিকার এবং পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করে। জি অ্যাডভোকেট পাপি কিছু বলছেন? জানতে হবে। জি আমি একটু বলি আপা, তারপর আপনি শেষ করেন। আমরা যে দুঃখের যে প্রসঙ্গে ছিলাম, যে দুঃখের জায়গাটা বলছি, যে ধরেন আপনি বলছেন এটা সংশোধিত বিল আকারে উত্থাপন করা হবে, আপনার কথা আমি মেনে নিলাম, হ্যাঁ, কিন্তু আমার যেই মানে যেই প্রসঙ্গে আমরা ছিলাম সেটা হচ্ছে যে মানে কেউ বাদ দেন, আমরা তো নারী প্রসঙ্গে ছিলাম। একজন নির্বাচিত সংসদ সদস্য, উনি নিজে ওনার স্বামী হারিয়েছেন, কিন্তু উনি অন্তত পক্ষে নিদেন পক্ষে এই কথাটা একটা বিষয় একটু বলি আপনাকে, একটা বিষয় একটু পরিষ্কার করি। এখানে আসলে নারী ইস্যু না, গুমের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এবং এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে তিনি নিজে গুমের শিকার। কাজেই এই 18 মাসে খুব দ্রুত অধ্যাদেশটা করা হয়েছিল, যে কারণে এটা অধিকতর যাচাই বাছাই বা আরো শক্তিশালী কিভাবে করা যায় সেটা নিয়ে 16 মের পর আনুষ্ঠানিকভাবে বসা হবে এবং আপনাদেরকে ইনভাইট করা হবে। আমি এটা নিয়ে নিশ্চয়ই এখন আর আলাপটা দীর্ঘ করব না, এবং আমরা এ পর্যায়ে আন্তর্জাতিক পরিসরের বিষয়টা নিয়ে কথা বলতে চাই। এবং আমরা ইতিমধ্যে জেনে গেছি ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলেছে, এবং খুলে দিলেও অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র, তাদের দিক থেকেও ঘোষণা এসেছে। আগের অতিথিরা আছেন, পাশাপাশি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নিরাপত্তা পলিসি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান। মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সুখবর এটা যে আমাদের যে 2 সপ্তাহ এখন পর্যন্ত আসলে বাকি রয়েছে, 22 এপ্রিল পর্যন্ত যদি আমরা ধরি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতি, সেই সময় পর্যন্ত অন্তত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে। 2টো শর্ত আছে এবং পরবর্তীতে আরও 2টো শর্ত, মোট 4টি শর্ত যুক্ত করা আছে। তার ভিতরে মোটা দাগে একটাই শর্ত, সেটা হচ্ছে ইরানের অনুমতি নিয়ে সেখানে চলাচল করতে হবে। যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে, পাশাপাশি তারা স্পষ্ট করেছে যে তাদের নৌবাহিনী ওইখান থেকে সরাবে না, অবরোধটা অব্যাহত রাখবে। যাই হোক, এই খবরে 10% বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। আমি প্রথমত জানতে চাই, এটা কি আসলেই সুখবর, নাকি নতুন কোনো বড় রকমের যুদ্ধ আসবে তার জন্য একটু শক্তি সঞ্চয় করে নেয়া? বাংলাদেশে এখন পর্যন্ত আসলে কোনো প্রভাব পড়বে কিনা, যেই তেল সংকটের কথা আমরা বলছি সেটা কিছুটা কমবে কিনা? জি, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তো হরমুজ প্রণালীটা এই ইরান যুদ্ধের কারণে পৃথিবীর মানুষ এই প্রণালী সম্পর্কে এত জানার চেষ্টা করেছে, জেনেছে ইতিমধ্যে। 102 কিলোমিটার মতো লম্বা এবং এর ন্যারোয়েস্ট পয়েন্টে 21 মাইল চওড়া, তবে পুরোটাই জাহাজ চলাচলের উপযোগী না। এটা 2টা লেন দিয়ে যায়, এটা হচ্ছে প্রাথমিক তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে এখান দিয়ে আপনার পৃথিবীর প্রায় 20 ভাগ গ্যাস এবং 25 ভাগ গত বছরের হিসাব অনুযায়ী তেল গেছে। সুতরাং এটার গুরুত্ব সম্পর্কে এইগুলো বেশি আলোচিত হচ্ছে, কিন্তু আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হচ্ছে না সেটা হচ্ছে, যেমন হিলিয়াম এখান দিয়ে কাতারের গ্যাসের বাই প্রোডাক্ট, এলএনজির বাই প্রোডাক্ট হিসেবে আসে, যেটা অতি গুরুত্বপূর্ণ এবং এটা বেশি দিন স্টকে রাখা যায় না। তারপর হচ্ছে আপনার সারের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। আমেরিকার 45% সার এই প্রণালী দিয়ে যায় এবং অন্যান্য জায়গারও প্রায় 30% সার যায়। সুতরাং সার্বিকভাবে এটার ইম্প্যাক্ট বা প্রভাব অনেক বেশি, এবং যেটা ইতিমধ্যেই বিশ্ববাজারে এটা প্রভাব পড়েছে। আমরা আমাদের তেলের পাম্পগুলোর কাছাকাছি গেলে বুঝতে পারি যে কি হচ্ছে, এবং তবু তো তেল পাওয়া যাচ্ছে, কিন্তু আগামীতে কতটুকু পাওয়া যেত। তো এই যে আপনার এখন খুলে দেওয়াতে আপনার যেটা হলো
যে অন্তত কিছুদিন তেল স্বাভাবিকভাবে চলাচল করার কথা। এখন আমাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে যে একটাতে রাজি হয় কিন্তু আবার নতুন শর্ত, আবার আর এক পক্ষ এসে আর এক কথা বলে, এবং এই ধরনের বিচ্যুতিগুলি প্রধানত হয়েছে আপনার আমেরিকার তরফ থেকে। এর আগে 2বার তাদের আলোচনায় থাকা অবস্থায় ইরানকে আক্রমণ করেছে, এটা জুন 2025 এবং 28শে ফেব্রুয়ারি এই বছরে। সুতরাং আপনি খুব প্রাসঙ্গিকভাবে বলেছেন যে আপাতত মনে হচ্ছে একটা স্বস্তির বিষয়, কিন্তু স্বস্তিটা ক্ষণস্থায়ী হবে নাকি মধ্যমেয়াদী হবে না দীর্ঘমেয়াদী হবে, এখানে একটা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আমি বলি। এখন বলছে যুদ্ধবিরতি অবধি, এখন যে যুদ্ধবিরতির যে বিষয়টা আছে সেই যুদ্ধবিরতিটা আবার বাড়বে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে আমি দর্শক শ্রোতাদেরকে একটা বিষয়ে একটু আশ্বস্ত হওয়ার জন্য বলছি যে এই যুদ্ধ বিরতি বা যুদ্ধ থেকে বের হওয়ার জন্য আমেরিকার তরফ থেকে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে অত্যন্ত চাপ আছে। ইউরোপের মিত্রগুলো তার প্রতি খুব খুবই বিব্রত অবস্থায় আছে। জনাব আশরুজ্জামান, আমি আপনাকে বলে রাখি, এই চাপ নিয়ে আমি আলাদা করে আপনার কাছে আসবো, তবে তেল ইস্যুতে যা যা বললেন সেগুলো নিয়ে ছোট করে অ্যাডভোকেট হুমায়ুনুর আপনার কাছে একটু জানতে চাই দুটো বিষয়। প্রথমত, আপনি শুনেছেন পার্লামেন্টেও এটা বলা হয়েছে মন্ত্রীদের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী নিজেও জানিয়েছেন, প্রতিদিন আসলে শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার আসলে জ্বালানির দাম বাড়ায়নি। কিন্তু আমরা পাকিস্তানে দেখেছি কোনো জ্বালানির দাম প্রায় 51% পর্যন্ত বেড়ে গিয়েছিল এবং বাধ্য হয়ে ইসলামাবাদে বেশ কয়েকটি পাবলিক ট্রান্সপোর্ট 1 সপ্তাহের জন্য ফ্রি করে দেওয়া হয়েছিল, যেন মানুষ আসলে অন্তত পাবলিক ট্রান্সপোর্টটা বহন করতে পারে। আমাদের আসলে দাম বাড়ানোর দিকে যেতে হয়নি, এটা একটি ইস্যু। 2 নম্বর কথা হচ্ছে, গেল পরশুদিন 2 লাখ মেট্রিক টন তেলও কিন্তু নোঙর করেছে, যেগুলো ধীরে ধীরে আসছে। একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে তেল চুরি করছে, মজুত করছে, সেগুলো উদ্ধার করা হচ্ছে। এত কিছুর পরও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে জ্বালানি সংকট নিরসনে। একটু কি বলবেন, ব্যর্থতার জায়গাটা মূলত কোথায়, ছোট করে? আচ্ছা, প্রথমত এই যে যুদ্ধ পরিস্থিতি, এটা কিন্তু যেই দলটা সরকার গঠন করেছে তারা সরকার গঠন করার আগে তাদের যে প্ল্যান ছিল সেইটার মধ্যে ছিল না, তাই না? এটা তো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, এটা তো আমরা মেনেই নিচ্ছি। এবং সেই ক্ষেত্রে বৈশ্বিক এই সমস্যার কারণে রাষ্ট্রের উন্নয়নের জন্য বা রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম সব রাজনৈতিক দল। কিন্তু সরকারের যে সমস্যাটা হয়েছে, এই যে পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থেকে তেল পাচ্ছে না বা জ্বালানি পাচ্ছে না, যেই কারণে নানান সমস্যা হচ্ছে। এবং বিভিন্ন এলাকায় এখন দেখেন কারেন্টের সমস্যা, ইলেকট্রিসিটি নাই, এটাও কিন্তু এই জ্বালানির সাথেই সম্পৃক্ত। এই সংকটটা এখন যেটা সৃষ্টি হয়েছে, এবং আপনি যতই বলেন না যে সরকার অনেক চেষ্টা করেছে, কিন্তু সরকারের যেটা সবচেয়ে সমস্যার মূল কারণ ছোট করে যদি বলতে বলেন, সেইটা হচ্ছে জ্বালানি সংকটের যে ইস্যুটা তারা সেটা অ্যাকনলেজই করে নাই। আপনি যদি অ্যাকনলেজ করতেন, তাহলে সেইটা আমরা সবাই মিলে প্ল্যান করে কিভাবে এইটা সংকট উত্তরণ করা যায়, মোকাবেলা করা যায়, সেইটা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি যখন অ্যাকনলেজই করবেন না, তখন সেটার প্রবলেম আপনি রিজলভ করতে পারবেন না, এবং সেটাই হয়েছে। আপনি দেখেন আজকে এই যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর জ্বালানি তেলের দাম $88 নেমে এসেছে, এটা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। হ্যাঁ, এখন আপনি জ্বালানি তেলের দাম বাড়াইলেন না, এটাতে কি আপনি জনসমর্থন পেয়েছেন মনে করছেন? আপনার যে সরকারি ভর্তুকির টাকাটা তো জনগণের ট্যাক্সের টাকা দিয়েই আবার দিতে হবে। তো আপনি ইদার ওয়ে আপনি কোনোভাবেই কিন্তু জনগণকে মুক্তি দিলেন না। জনগণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কি পরিমাণ হাউতাস। আমি ধরেন আমার পক্ষে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা পসিবল, আমি হেঁটেও যাতায়াত করতে পারি, কিন্তু আমার বাসায় যে 80 বছর বয়সী শ্বশুর, পাপিয়াপা চিনেন, উনাদের সহকর্মী, উনি কি পারবে হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্টে কোর্টে যেতে? উনার জন্য তো তেলের জন্য উনাকে সেই পেট্রোল পাম্পে এত ঘন্টা অপেক্ষা করতেই হবে কোর্টে যাওয়ার পথে। তাহলে এই যে একটা হয়রানি, এই হয়রানির যদি এটা ওয়েল প্ল্যান্ড হইতো, এই সংকট মোকাবেলায় সবাই মিলে যদি এটাতে আমরা অংশগ্রহণ করতে পারতাম, তাহলে কি হইতো? এটা সরকার স্বীকার করলো না, বিরোধী দল তো এদিক থেকে কোনো সলিউশন প্রস্তাবও দেয়নি, বরঞ্চ তারা খুব শক্তভাবে মাঠে ছিল। আপনি আলোচনাই করেন নাই। আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট পাপি আপনার কাছে তাহলে এই দুটো পয়েন্ট একটু আসি, যেটা অ্যাডভোকেট হুমায়ুনুর বললেন। প্রথমত হচ্ছে সরকার তো স্বীকারই করছে না যেটা সংকট রয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভর্তুকিটা দেওয়া হচ্ছে সেই ভর্তুকির টাকা তো জনগণেরই, কাজে দিন শেষে জনগণের কাছ থেকে সেই টাকাটা যাবে। এই দুটো বিষয় একত্রে বলবেন, সরকার আসলে জ্বালানি সংকট
নিরসনে বা সামাল দিতে? হুমায়ুন আহমেদের কথাবার্তা এর আগেও আমি কিছু টকশো আমার সাথে না করলেও আমি এমনি শুনি, টকশো শোনার একটু চেষ্টা করি সবার মতামতটা। তো তার বিএনপির গায়ে পড়িয়ে দোষ দেওয়া, এখন ধরেন যে রাষ্ট্র কি নিজের সম্পত্তি বেঁচে চালানোর জিনিস, না রাষ্ট্র নিজের ব্যক্তিগত প্রপার্টি? জনগণের ট্যাক্সের পয়সা থেকে শুরু করে আপনার আপনি যত বিনিয়োগ করতে পারবেন তত ব্যবসা বান্ধব, টাকা স্থবির হয়ে পড়ে থেকে তো আর রাষ্ট্রের চাকা ঘুরবে না। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, ঢাকা শহরের হিসাব হুমায়ুন আহমেদ চোখে দেখছে বলছে, আর আমি জেলা শহর, থানা শহর, তৃণমূল ইউনিয়নের খবরটা আমি আপনাকে দিচ্ছি। আমি ঈদের পরে 1 মাস থেকে আসছি, একটা মোটরসাইকেল মালিক 5টা স্টেশনে যে 10 লিটার 50 লিটার তেল নিচ্ছে, চর এলাকায় যে 5 লিটার 500 টাকা করে বিক্রি করছে। প্রশাসন এবং সরকার যখন বলল যে উইদাউট হেলমেট, উইদাউট রেজিস্ট্রেশন এবং উইদাউট লাইসেন্স ছাড়া আমরা তেল দেব না, তখন ওইখানেই যে জামাত ইসলামের এমপিরা বলছে যে সরকারের কি এখতিয়ার আছে, এসপি ইউনিয়ন পুলিশের কি এখতিয়ার আছে নাকি এই কথাটা বলার? তাহলে কি হলো, ওই যে 50 লিটার করে নিয়ে যে চড়ে 500 টাকা করে লিটার বিক্রি করছে, এটাকে অনুমোদন দিচ্ছে। একেবারে প্রত্যক্ষদর্শী আমি ওখানে ধরেন। তো এখন মোটরসাইকেল ঢাকা শহরে পাঠাও চালায়, মফস্বল শহরে পাঠাও নাই। আমি নিজে দেখিনি কোনোদিন যে এত পরিমাণ তেল হচ্ছে মজুত করলো, এবং এত পরিমাণ তেল মজুতই তো বলবো, 50 লিটার তেল একটা মোটরসাইকেল চালকের যদি লাগে পার ডে, মজুত ছাড়া আপনি কি বলবেন? তারপরে আপনি নিজে দেখতেছেন যে ওই বিলের নিচে হচ্ছে বড় বড় গ্যালনে তেল, আর ওই পাইপ দিয়ে বাসে হচ্ছে তেল দিচ্ছে। তো বাংলাদেশের মানুষের এই যে নৈতিক অবক্ষয়, সবকিছুতে মজুতদারি করা, পেঁয়াজের দাম যখন বাড়ছে, কুষ্টিয়ার না, এটা ঠিক আছে। এখন নৈতিক অবক্ষয়টা যখন সামনে আসে তখন দেখা যায় যে বড় কোনো সংকট আসলে তখন আমরা নৈতিক অবক্ষয় নিয়ে কথা বলি। এটাও তো সমস্যা, এটাও তো বলছে যে ইরাকে যুদ্ধ কেন, তারেক সাহেব জবাব চাই। এইটার উত্তর আপনি কি দিবেন? আপনি আছেন, হ্যাঁ, এটা জলকবি সুমন বলেছে এটা রাজনৈতিক অবক্ষয়। এটা হ্যাঁ, আমি আমার হাতে যেহেতু সময় কম এবং আরো অনেকগুলো বিষয় আছে সেগুলো একটু কথা বলতে হবে। অ্যাডভোকেট হুমায়ুনুর আপাতত না, আমি একটু জলকবি সুমন আপনার কাছে একটা বিষয় একটু জানি। অ্যাডভোকেট পাপি, আসবো আবার আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সরকার তো সংকট স্বীকার করছে না। আবার সরকারের দিক থেকে এটা বলা হচ্ছে যে কিছু নির্দেশনা, এখন পর্যন্ত অনলাইনে ক্লাসের একবার কথা বলা হলো, তারপর হচ্ছে শপিং মলগুলোকে সময় বেঁধে দেওয়া হলো, এবং প্রতিদিন ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে, এবং দিন শেষে বলা হচ্ছে যে আমরা জ্বালানি তেলের দামটা বাড়াইনি। কিন্তু এটা বিরোধী দলের পক্ষ থেকে একটা বড় রকমের প্রশ্ন ছিল, এই ভর্তুকির টাকাটা তো জনগণের, সেই হিসেবে চাপ তো ঘুরে ফিরে জনগণের কাছেও আসতে পারে। মানে সঠিক ব্যাখ্যাটা আসলে সরকারি দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে কিনা, বা সংকটটা আসলে স্বীকার কেন করা হচ্ছে না? গতকালও দেখেছি আমরা যে জ্বালানি প্রতিমন্ত্রী তিনি কিন্তু বলেছেন, তিনি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং কতটুকু কি জ্বালানি কি আছে, এবং বাংলাদেশের সর্বোচ্চ সময় মানে এখন পর্যন্ত এর আগে এত তেল মজুত করে নাই, মানে মে মাস পর্যন্ত একদম ওকে। এখন তারা জুনের বিভিন্ন সোর্স থেকে তারা আনার চেষ্টা করছেন, এবং শুক্রবারেও 3টা জাহাজ এবং রোববারে আরেকটা জাহাজ আসতেছে। এই 4টা জাহাজ মিলে 1,41,000 টন ডিজেল আসছে, এবং বাংলাদেশে প্রতিদিন ডিজেলের চাহিদা 12 থেকে 12,500 টন। তো সেটা আসলে পরে আরো 12 দিনের একটা অ্যাড হবে আর কি, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের। তো এখন সরকার ধরেন এই তার কাজ কি, সরকারের কাজ হচ্ছে এটা একটা ম্যানেজমেন্ট, আপনি এদিকে না দিলে এদিকে দিতে হবে। এখন আপনি যদি 167 কোটি টাকা আপনার প্রতিদিন ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে, কিন্তু জনগণের ডিরেক্ট পকেটের থেকে কিন্তু সরকার এখনো হাত দিচ্ছে না, কারণ দিলেই আপনি বলবেন যে এই যে সরকার খারাপ। আর যদি আপনার তেলের দাম বাড়িয়ে দেয় তাহলে কি করবেন, সাথে সাথে এটা আপনার পরিবহন, তারপরে বিভিন্ন সেক্টরে, বিদ্যুৎ, সব সেক্টরে আপনি 4-5টা খাতে একসাথে আপনার তখন আপনার প্রাইস হাইক হয়ে যাবে। এবং সরকার নিশ্চয় চাইবে না যে একটা করতে গিয়ে আরো 4-5টা সমস্যা তৈরি করুক। তো তারা চাইবেন জনগণ কিভাবে কতটুকু জনগণকে যতটুকু সম্ভব রিল্যাক্স দেয়া যায়, বিশেষ করে আর্থিক এই যে বিষয়গুলো থেকে সরকার সে চেষ্টাই হয়তো করে যাচ্ছেন, এবং এটা অব্যাহত থাকবে বলে আমার মনে হয়। তবে সেটা ইট ডিপেন্ডস অন আপনার যুদ্ধ কোন দিকে যায়, গতি প্রকৃতি, বিশেষ করে ইরান আর আমেরিকা দুজনেই কিন্তু দুজনকে সন্দেহের চোখে দেখছে এখনো।
এটা খুব বেশি কিছু মনে একদম করার এবং কোনো কারণ এবং নেই। আসলে যখন চুক্তির মধ্যে, শান্তি চুক্তির মাধ্যমে কিংবা আলোচনার মধ্যে মিথ্যা ঢুকে যায়, তখন আসলে সংশয় তৈরি হয়। আমরা দেখেছি এই ইরান যুদ্ধটা এমন একটা প্রেক্ষাপটে হচ্ছিল যখন আসলে শান্তি আলোচনা হচ্ছিল অন্য অন্য জায়গায়। আরও একবার জনাব আশরাফুজ্জামান, আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই শুরুতে, কারণ এক ধরনের চাপ তৈরি করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রতি, এবং অনেকে বলছিলেন, অনেক বিশ্লেষকরা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই একটা সেফ এক্সিট খুঁজছিলেন যে কী করে এই যুদ্ধটা আসলে শেষ করা যায়। প্রথমবার যখন ইসলামাবাদে বৈঠক হলো তখন সেটাকে বাগড়া দিয়েছিল নেতানিয়াহুর একটা ফোন। পরবর্তীতে বলা হলো সেই ফোনটা না এলে হয়তো একটা সমাধান আসতো। এখন আমরা বলছি একটা ভালো যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইসরায়েল যে মাঝখান থেকে আবারও প্রথম বারের কাণ্ডটা করবে না, সেই নিশ্চয়তা কি আছে এখানে? মোবারকবাদ। এবং আপনি যে সূচনাটা বলেছেন তাতে আমার উত্তর দেওয়াটা আরো সহজ হয়েছে। আপনাকে আবারও মোবারকবাদ। তো এখন বলা হচ্ছে কি, ওই যে লেজ সাধারণত মানে প্রাণীর দেহটা লেজ নড়ায়, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে মানে লেজই মানে পুরো আমেরিকাকে নড়াচ্ছে। এবং বর্তমান সময়ে ইতিপূর্বে কোনোবার এরা এত বেশি পাওয়ারফুল ছিল না, এত প্রভাবশালী হয়ে গেছে। এবং আমি ওই যে কেরি সাহেব, আমাদের আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি বলছিলেন, তো উনি তো ভিতরে খবর জানেন, এবং ওটা এই প্রথম যে নেগোসিয়েশন হয়েছিল, একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন উনি। তো উনি বলছিলেন যে প্রত্যেক প্রেসিডেন্টকে 2001 থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই আক্রমণ করার জন্য বারে বারে চাপ দিয়েছিল, কিন্তু কেউ গ্রহণ করে নাই, ট্রাম্প সাহেব গ্রহণ করেছেন। এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক। এবং এই চাপে এখনো পর্যন্ত যে কি হবে না হবে, এবং জিওস্লোভি আমেরিকাতে কি প্রভাব বিস্তার করবে, সেটার উপরে নির্ভর করছে যে আগামী দিনগুলো কিভাবে ঘটবে, চলবে, এবং এই ধরনের নেগোসিয়েশন বা এক্সিট রুটটা কিভাবে হতে পারে। তো এখানে আপনাকে একটু কাইন্ডলি বিবেচনা করতে হবে যে ইউরোপিয়ান অ্যালাইগুলো তারা মোটামুটি এই ট্রাম্প সাহেবের যুদ্ধের কারণে, কারণ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ওখানে তেলের দাম বেড়ে গেছে। তারপরে আমেরিকান আরো দুটা মিত্র, আমাদের এশিয়ান সবচেয়ে কঠিন মিত্র জাপান এবং সাউথ কোরিয়া, তাদেরও খুব অসুবিধা হচ্ছে এই অবরোধের কারণে। এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমি সবাইকে বিবেচনা করার অনুরোধ করছি, যে হরমুজ প্রণালী কিন্তু বন্ধ ছিল না। এই 28শে ফেব্রুয়ারি আমেরিকা আক্রমণ করার ফলেই কিন্তু এটা বন্ধ হয়েছে। সুতরাং এই বন্ধ হওয়ার দায় দায়িত্ব তার। এবং এখন মানে ইরানের উপরে চাপ দিয়ে একটা যেনতেন প্রকারের একটা সমঝোতার মাধ্যমে আপাতত যুদ্ধ থেকে বের হওয়ার জন্য খুব চেষ্টা করছে। আর একটা কথা আমি যোগ করতে চাই, এই ইসরায়েল অনেক ভুল তথ্য দিয়ে ট্রাম্প সাহেবকে যুদ্ধে এনেছেন যে ইরান মাত্র কয়েকদিন টিকবে, কিন্তু ইরানের হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস, প্লাস হচ্ছে ইরান যতবার যুদ্ধ বা প্রতিকূল অবস্থার মধ্যে গেছে, তার মধ্যে দিয়ে ইরান সংকল্পবদ্ধ, জাতি একতাবদ্ধ হয়ে এই সেখান থেকে পার পেয়েছে, এবং তারা আরো বেশি শক্তিশালী হয়েছে। এটা হচ্ছে ইরানের জন্য সবচেয়ে ভালো পজিটিভ দিক। চমৎকার। আমি ছোট করে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলিয়ে একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আপনি যদি পাকিস্তানের ছবিটা দেখেন, আপনি যদি ভারতের ছবিটা দেখেন, আপনি যদি শ্রীলঙ্কার ছবিটাও দেখেন, বৈশ্বিক সংকট মাথায় রেখে তাদের বিভিন্ন দল, সরকারি এবং বিরোধী দল, একসাথে বসে সমাধানের পথ খুঁজেছে, সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের দিক থেকে সংস্কার এবং একই সঙ্গে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যতটা সোচ্চার কথা হচ্ছে, বৈশ্বিক সংকট দূর করার ক্ষেত্রে ততটা শক্তিশালী ভয়েস আমরা পাচ্ছি না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি আপনার দল এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, অনেক পরিচিত এবং জনপ্রিয় রাজনীতিবিদ, তিনি বলেছেন জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকতে পারে না। বৈশ্বিক সংকটের মাঝখানে যেখানে আলোচনার প্রয়োজন, সেখানে সরকার টেকা স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে। এটা কি আসলে সমাধানের পথ তৈরি করে নাকি জটিল করে? আসলে আপনি যেটা বলেছেন রাইটলি, ভেরি রাইটলি সে, যে এই আমরা যখন এই গভর্নমেন্ট যখন স্টার্ট করে, তখন তো তারা যুদ্ধ হবে সেটা নিয়ে তো স্টার্ট করে নাই। যুদ্ধটা তো এটা খুবই আনফরচুনেট সবার জন্য। এইখানে আমার মনে হয়, আমি নিজেও এই জিনিসটা নিয়ে আমি আমাদের দলের ভিতরে বাইরেও কথা বলেছি, যে আমরা যেই
বিরোধী দল থেকে যেভাবে হুঙ্কার দিচ্ছি একটি 2 মাসের সরকারকে, এটা আসলে আমার মনে হয় লেভেলটা ঠিক নেই। কারণ কি, এই মুহূর্তে আমরা ফেল করছি কয়েকটা জায়গায়। আমি বিরোধী দলকেও এটা নিয়ে বলেছি যে অ্যাজ আ বিরোধী দল, শুধু বিরোধী দলের কাজ শুধু ওয়াকআউট করা নয়, এটা হলো এমন পলিসি তৈরি করা। এটা তৈরি করা কি আপনি কি বিরোধিতা করে তৈরি করবেন নাকি সরকারি দলের সাথে বসে সমঝোতা করে করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এমন পলিসি তৈরি করা যেটা আদতে জনগণের কল্যাণে লাগে, তো সেই কল্যাণের জন্য আমরা হাম বিষয় নিয়ে আমি খুব বেশি আলাপ আলোচনা দেখছি না, যেটা একটা এপিডেমিক, একটা রেকগনাইজড এপিডেমিক হয়ে গিয়েছে, কিন্তু সেই বিষয়টা নিয়ে কোনো আলাপ আলোচনা আমরা দেখছি না। তারপরে হলো জ্বালানি বিষয়ে, এখানে অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু দুটো বিষয় কেউ বলেননি, সেটা হলো অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট। আমাদের এখন জ্বালানি কম থাকতেই পারে, একটা এখন বৈশ্বিক যে পরিস্থিতি, এটা তো তারিক স্যার নিজে তৈরি করেননি, প্রধানমন্ত্রী নিজে তৈরি করেননি, কিন্তু এটা একটা রিয়েলিটি। সুতরাং আমরা কি করতে পারি, আমরা ম্যানেজ করতে পারি যে কিভাবে নেপাল কিন্তু খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করেছে, শ্রীলঙ্কা হ্যান্ডেল করেছে খুব ইজিলি, যে রবিবার দিন হলো জোর সংখ্যার গাড়িরা তেল নেবে, সোমবার দিন বেজোর সংখ্যার গাড়িরা তেল নেবে, এভাবে করে অল্টারনেটিভ ওয়েতে তেল নেওয়া যেন একটু চাপটা কমানো যায়। তারপর আরেকটা ব্যাপার যেটা পাপে আপা বলেছে, অনেক মজুদ করছে, এরা হলো খারাপ, আসলেই খারাপ মজুদ করছে। কিন্তু এই যে আমরা যে মজুদদারদেরকে ধরছি, 4.5 লাখ টন অ্যাপারেন্টলি একদিনে ধরা হয়েছে, তো এই মজুদদারদের কি লাইসেন্স কি রহিতকরণ অথবা লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে? কারণ পেট্রোল পাম্পের লাইসেন্স পাওয়াটা কিন্তু খুব কঠিন বিষয়। শুধু আপনার সরকারি দলের যখন যে সরকার থাকে তাদের দলের মদত পুষ্ট লোকেরাই কিন্তু এই লাইসেন্স গুলো পায়, আমরা যতটুকু জানি। তো এই লাইসেন্স গুলো আপনারা যদি থ্রেট করেন যে মজুদ পাওয়া গেলে এত মজুদ পাওয়া যায়, মাত্র 50,000 টাকা আপনারা জরিমানা করেন। আপনারা যদি একটা গুড অ্যামাউন্ট অফ মানি ইমিডিয়েটলি জরিমানা করতেন, তাহলে হয়তো ওরা চিন্তা করতো যে আমি তেল বেচে যে লাভটা করবো, সেই লাভটা আসলে এই জরিমানা পিঁপড়ায় খেয়ে ফেলবে, দরকার নাই আমার তাহলে মজুদ করা। এই ম্যানেজমেন্ট গুলা কিন্তু ফেল করছে, এবং এই আমরা তেলের দাম বাড়ায়নি শুধু এই কথাটা বললে কিন্তু হবে না, এই ম্যানেজমেন্ট গুলা এনশিওর করতে হবে। এবং আমি মনে করি সরকারি দল বিরোধী দল অন্তত অন্য ডিফারেন্সেস গুলা ভুলে এই কয়েকটা ইস্যুতে হাম, তারপরে আপনার জ্বালানি তেল, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা কি করতে পারি, এগুলি বিষয়, কৃষি বিষয়, কারণ আমাদেরকে তো এখন খাদ্যের ব্যাপারটাও চিন্তা করতে হবে। এগুলা নিয়ে আমার মনে হয় আলাদা করে বসা উচিত, প্ল্যান করা উচিত সামনে 3 মাসের জন্য, এবং এই ডিফারেন্সেস গুলো বাদ দিয়ে প্ল্যান করা উচিত। চমৎকার। আমি ছোট করে একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করব। অ্যাডভোকেট পাপি, আপনি শুনছিলেন ব্যারিস্টার মিলির কথা, এবং আমার মনে হয় সবাই আসলে ওনার সাথে একমত হবেন যে এই সংখ্যাটা সত্যিকার অর্থে সংকট হিসেবে চিহ্নিত করা। জি, ছোট করে একটু বলবেন। জি, এখানে আমি ছোট করে বলছি, মিলিকে তো আমি আগে বললামই যে এখানে প্রশাসন এবং সরকার যখন এটি সিস্টেমেটিক হতে আনতে গেল, যে উইদাউট হেলমেট, উইদাউট রেজিস্ট্রেশন নাম্বার আর উইদাউট ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না, তখনই তো ধরেন এখানে আবার বিরোধী দল যে দাঁড়ায় যাচ্ছে যে পুলিশের এখতিয়ার নাই, ইউনোর এখতিয়ার নাই, এই কথাটা বলার। এবং 500 টাকা করে একটা মোটরসাইকেল তেল দেওয়ার পর সেটা লিস্টেড করা হয়েছে রেজিস্টার্ড খাতায় যে 2 দিন দেওয়া হবে না, কারণ একটা থানার মোটরসাইকেল অত বেশি তেল খায়ও না, যায়ও না, অত চলাচলের জায়গা নেই, সেটা কিন্তু মানেনি। বাংলাদেশের মানুষ আইন মানতে আগ্রহী হয় না, নিয়ম মানতে আগ্রহী হয় না। আর সরকারের বিরোধী দল যাই আইনটা মানাতে হবে সরকারকে, কঠিন হতে হবে। না, সরকার তো করছে, করার কারণেই এখন সিস্টেমে আসছে। সরকার একটা থানা লেভেল থেকে শুরু করে করার কারণে সিস্টেম হয়েছে। আর পেট্রোল পাম্পের অথরিটি এখন বিএনপি গভর্নমেন্ট হয় নাই, পেট্রোল পাম্পওয়ালারাও যে মজুত করছে তা না, পেট্রোল পাম্পওয়ালারা দিয়ে দিচ্ছে অন্যজনকে, ব্যক্তি মজুত করছে। এবং আসলে আমার আসলে এই আলাপটা দীর্ঘ করতে ইচ্ছাই করছে, এবং অ্যাডভোকেট হুবায়ুর আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, এবং জনাব আশরাফুজ্জামান আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। সময়টা থাকলে আপনাদেরও মতামতটা একটু নিতে পারতাম, এবং আশা করি সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো। দর্শক, এই ছিল আজকের আয়োজন 71 জানালে, এবং আগামীকাল আরও নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব একই সময়ে। থাকবেন আমাদের সঙ্গে।